যেটা করব সরাসরি ঘটনায় চলে যাব। এই মুহূর্তে আমার সামনে যেই ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটু আগের, বেশ আগের, গত সপ্তাহে না তার আগের, এবং আমার কাছে এই ঘটনাটি পড়ার মতো রয়েছে, আমি সেটাই পড়ে শোনাবো। চলুন চলে যাই ঘটনায়। প্রিয় রাসেল ভাই, প্রথমে আমার সালাম নিন। আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দোলে। আমার নাম সাব্বির, বাসা লালপুর, থানা নাটোর জেলায়। লকডাউনের কারণে স্টুডিওতে গিয়ে বলা সম্ভব হলো না, তাছাড়া লকডাউনের ভেতরে ভূতfm.com চালানোর জন্য ধন্যবাদ। তো কথা না বলে ঘটনায় যাওয়া যায়। ঘটনাটি ঘটেছিল আমার নানার সঙ্গে। আমার নানার বাড়ি ঈশ্বরদীতে। ঘটনাটি ঘটেছিল প্রায় 8 বছর আগে। আমার নানা আর রহিম চাচা গ্রামের অন্য লোকের মতো মাছ ধরত। সময়টা ছিল বর্ষাকাল। একদিন আমার নানা আর রহিম চাচা অন্যান্য রাতের মতো মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেন। ওই দিন রাতে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। ওই দিন রাতে আমার নানা রহিম চাচাকে ডেকে রাত 8টার দিকে রওনা হলো মাছ ধরার জন্য। বাড়ি থেকে নদীর দূরত্ব 4 কিলোমিটার। তাদের নদীতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, চাঁদের আলো একেবারেই ছিল না বললেই চলে। এই অল্প আলোতে আমার নানা মাছ ধরতে লাগলো, আর রহিম চাচা দাঁড় বাড়িতে লাগলো। মাছ ধরতে ধরতে রাত 1টা বেজে গিয়েছিল। তখন আমার নানা নৌকা চালাচ্ছিলেন। তখন তারা দুজনেই একটা কান্নার আওয়াজ শুনতে পেল, কিন্তু এই কথা কেউ কাউকে বললেন না, যদি উভয়ই ভয় পায়। তাছাড়া দুজনেই মনের ভুল ভেবে উড়িয়ে দেন। যখন রাত 2:30, তখন আমার নানা দেখতে পান নৌকা অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ নৌকার অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। অবয়বটার চোখ ঝলঝল করছিল। আমার নানা রহিম চাচাকে বলেন, রহিম, ওইটা কি? রহিম চাচা ওইদিকে তাকালেন। তখন আর কিছু ছিল না। অবয়বটা ততক্ষণে সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমার নানা ভেবেছিল এটা বোধহয় তার মনের ভুল। তাছাড়া আমার নানা অনেক সাহসী ছিলেন। তখন রাত 3টা বেজেছিল। তখন রহিম চাচা দাঁড় বাইতে লাগলেন। তার কিছুক্ষণ পর রহিম চাচা দেখলো একটা অবয়ব মাছ খাচ্ছিল, আর একটি অবয়ব দাঁড়িয়েছিল। তাদের দুজনের চোখই একেবারে লাল। অবয়ব দুটি রহিম চাচার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। রহিম চাচা ওটা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তার পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। তখন তিনি কিছু না ভাবতে পেরে চিৎকার দিয়ে ওঠেন। আমার নানা তখন ঝেঁকে উঠেছিলেন। তিনি সেটা আবছাভাবে দেখতে পান। তখন রহিম চাচা দাঁড় বাইতে পাচ্ছিলেন না। তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার পরিস্থিতি দেখে আমার নানা দাঁড় বাইতে লাগলেন। তখন নৌকার স্বাভাবিক গতিতে চলছিল না। আমার নানার মনে হচ্ছিল যেন নৌকাটা ধীরে ধীরে ভারী হয়ে আসছে। যত জোরেই আমার নানা নৌকা চালাচ্ছিলেন, কিন্তু নৌকা মনে হচ্ছিল যেন যাচ্ছেই না। আমার নানা নিজেও জানেন না তিনি কতক্ষণ নৌকা চালিয়েছেন। কিছুক্ষণ পর ফজরের আজান ভেসে আসলো। নৌকা তখন স্বাভাবিক গতি ফিরে পেল। রহিম চাচাও তখন প্রায় স্বাভাবিক হয়ে ওঠেন। তারপর দুজনই নিজ নিজ বাড়িতে চলে গেলেন। তারা কেউ কাউকে কিছু জানালেন না। তারা দুজনই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। তখন আমার নানা স্বপ্নে দেখলেন যে অবয়বটা আমার নানাকে বলছে, তোরা রাতের ওখানে গিয়েছিলি কেন? তোরা ভুল করেছিস। এখন তোরা আমাদের এখানে আয়, আমরা তোদের এখান থেকে নিয়ে যাব। সাথে সাথে নানার ঘুম ভেঙে যায়। তার 20 মিনিট পর রহিম চাচা আমার বাড়িতে আসলো। নানাকে বলল তিনিও একই স্বপ্ন দেখেছেন। তখন আমার নানা রহিম চাচাকে বলল, তুই গোসল করে আগুনের শেক দিয়ে তারপর ভাত খাবি। কিন্তু রহিম চাচা ভাত খেয়ে এখানে এসেছিল, কিন্তু রহিম চাচা সেটা গোপন করলো। আমার নানাকে কিছুই জানালো না। আমার নানা সবসময় নিয়মকানুন মেনে তারপর ওই দিন ভাত খেয়েছিলেন। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু না, আসল ঘটনা ঘটল। তার পরের দিন রহিম চাচা অনেক ভয় পেয়েছিলেন। সে কারণেই বোধহয় তার জ্বর হয়েছিল। কোনো ডাক্তারই সক্ষম হলো না রহিম চাচার জ্বর ছাড়াতে। 8 দিন পর রহিম চাচা মারা গেলেন। ওই দিন রাতে আমার নানা আবার সেই অবয়ব দুটোকে স্বপ্ন দেখলেন। অবয়ব দুটি আমার নানাকে বললেন, তুই এবারের মতো বেঁচে গেলি, এবং সেখানে যাবার কথা সে মানা করে দেয়। বলে যে ওখানে গেলে আমার নানা নাকি মারা যায়। তখন থেকে আমার নানা রাতে মাছ ধরতে যান না, দিনের বেলায় যেতেন। আমার নানা আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমার নানার জন্য আপনারা দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা। যদি লেখায় কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার প্রথম ইমেল। আমার নানার সাথে সরাসরি ঘটে যাওয়া একটি ঘটনা। আমার ইমেলটি সিলেক্ট হলে কৃতজ্ঞ হব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা প্লিজ, যাদের ঘটনা সিলেক্টেড হয়, অনেকে এটা নিয়ে খুব সন্দেহ প্রকাশ করেন যে কেন তার ঘটনা সিলেক্টেড হচ্ছে না।
এই সমস্ত কিছু যাদের ঘটনা সিলেক্টেড হয় তারা প্লিজ একটু লিখবেন, অন্যদিকে উৎসাহ দিবেন এবং যেভাবে আপনার ঘটনাটি সিলেক্টেড হয়েছে সেটা জানাবেন। অনেকেরই হয়তো মনের মধ্যে ধোঁয়াশা থাকে যে সবার ঘটনা সিলেক্ট হচ্ছে, আমার ঘটনা কেন সিলেক্ট হচ্ছে না। এরকম কোনো বিষয় আসলেই নেই। আমরা আপনার ঘটনা ভালো হলেই সিলেক্ট করব, কারণ এটা তো আমাদের লাভ, তাই না? চলুন চলে যাই আজকের পরের ঘটনায়। আপনারা শুনছেন ভূত.com, আমি রাসেল আছি সাথে, এবং আজকেও প্রতিবারের মতো প্রতিদিনের মতো ভালো ভালো সব ঘটনা শোনানোর প্রত্যাশা নিয়ে হাজির হয়েছি। জানি না কতটুকু ভালো করতে পারবো। যদি একটি ঘটনাও আপনাদের ভালো লাগে তাহলে অনেক আনন্দিত হব। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা ঘটনা পাই এবং বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা এক একটা জায়গায় এক এক রকম রূপ নিয়ে আসে। আজকে একটা ঘটনা আছে, যে ঘটনাটা আমি শোনাবো। ধরেন যে আমরা যখন রাতের বেলায় আমরা ঘুমাই, এবং আয়না নিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের কথা আমরা জানি এবং শুনেছি, তাই না? আয়নার সামনে রাতের বেলা অনেকে কাপড় দিয়ে রাখেন, অনেকে রাতের বেলায় বেশি রাত হলে আয়নার দিকে তাকান না, অনেকে বাথরুমে গেলেও আয়না দেখেন না। এরকম অনেক কিছুই কিন্তু আমাদের সাথে আমরা নিয়ম কানুন অনেকে মেনে চলি। এই আয়না তারপরেও অনেক মানুষের ঘরে থাকে। আয়নার ভেতরে অনেকে বিশ্বাস করেন আরও একটা পৃথিবী আছে, যে পৃথিবীটা ঠিক আমাদের মতো না, সেটা আয়নার পৃথিবী। একটা বাইরের আমি, আরেকটা সেই আয়নার পৃথিবীর ভেতরের আমি। আয়নার ভেতরে যে পৃথিবী, সেই পৃথিবীর আমি সবসময় আমার কথা শোনে। বৈজ্ঞানিকভাবে যদি আমি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে আমার প্রতিচ্ছবি, এবং এই প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া সেটা হচ্ছে আমার কথা শুনবে। আমার যে ছায়া সে তো আমার কথা শুনবেই, এটাই স্বাভাবিক। আমি যা করব সে তাই করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু যদি একটু অন্যভাবে চিন্তা করি, যেটা আমি সত্য মিথ্যা বলছি না, ভাবতে বলছি, যে কখনো যদি এরকম হয় যে আপনি যা করছেন আপনার ছায়াটি সেই বৈজ্ঞানিক নিয়মটা মানল না, সে সেখানে আটকে থেকে গেল, বা আপনি নড়ছেন না, সে নড়তে শুরু করলো। আমার সাথে জীবনে একবারই এরকম হয়েছিল, এবং সেটা আমার কাজের সময়। আমার কানে ফোন ছিল, আমি কথা বলছিলাম, ল্যান্ড ফোন ছিল, সেটাতে আমি কথা বলছিলাম, এবং আমার যে ছায়াটা পড়েছিল সেখানে তার হাতে কোনো ফোন ছিল না, সেজন্য দুই হাত ভাঁজ করে আমার দিকেই তাকিয়েছিল। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর আমার কাছে, আমি এখনো তার ব্যাখ্যা পাই না। আমাদের আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটা অবশ্যই এমন না। সেই ঘটনাটা অনেকটা এমন যে আপনার বেডরুমে, অনেকের বেডরুমে এটা থাকে যে আপনার বেডরুমে একটা ড্রেসিং টেবিল আছে। রাতের বেলা আপনি চোখ খুললেন, চোখ খোলার পরে আপনি দেখলেন ড্রেসিং টেবিলে বসে আছে, ড্রেসিং টেবিলে কেউ বসে আছে। আর যাদের ঘরে ড্রেসিং টেবিল নাই তারা ভাবুন যে আপনার ঘরে একটি আয়না আছে, সেই আয়নায় কেউ মুখ দেখছে, বা আয়নার জায়গায় কেউ দাঁড়িয়ে আছে। কি করবেন আপনি? কি করা যায় ওই মুহূর্তে? আমার তো মাথাতেই আসে না। যদি আপনার মনে হয় যে ওর সময় আসলেই আমাদের সত্যিই কিছু করার আছে, লিখে পাঠাতে পারেন, কিন্তু আমার মাথাতেই আসে না যে ওর সময় কি করা উচিত বা কি করতে হবে। তো সেই জাপান থেকে আমাদের একটা ঘটনা এসছে, ওসাকা, জাপান থেকে সম্ভবত, এবং সেইখানকার যে ঘটনাটি আমরা আজকে আপনাদের শোনাতে যাচ্ছি, সেই ঘটনাটিও আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসুল ভাই, যে আপনার ওসাকা শহর থেকে বলছি। গত সপ্তাহের আমার পাঠানো প্রথম ঘটনাটি লিসনারদের উদ্দেশ্যে প্লে করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আজকেও আরেকটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এটিও জাপানের ওসাকা শহরের একটি ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করা, সে আমার সাথে একই রেস্টুরেন্টটাতেই কাজ করত। তো ও যখন ওসাকাতে প্রথম শিফট করে, তার নিজের শহর নাগায়া শহর থেকে যখন সে ওসাকা শহরে শিফট করে, তখন নতুন শহর, নতুন সব কিছু নিয়ে এসে শুরু করেছিল, নতুন কাজ। তো সেক্ষেত্রে তার সব কিছু কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল। তো ওঠার আস্তে আস্তে সে যখন সব কিছু ঠিকঠাক করে মানিয়ে নিচ্ছিল, এমন একটা সময় এই ঘটনাটি ঘটে। তো সেই যেখানে কাজ করত, সেই যেভাবে ওকে ঘটনাটি বলেছিলাম সেভাবেই বলছি। তো সেই যে আমাদের রেস্টুরেন্ট যেটা, ওটাতে ও ছিল পার্মানেন্ট জব, আমরা যেহেতু পার্ট টাইম ছিলাম। তো পার্মানেন্ট ওর জবের আপনার কাজ করার দুইটা সিস্টেম ছিল। একটি হচ্ছে সকাল 9টা থেকে 6টা,
আর একটা শিফট করছি দুপুর 2টা থেকে 11টা পর্যন্ত। তো এই 2 শিফটে সে কাজ করত। তো ঘটনাটি ঘটে তার কাজটি যখন দুপুরের শিফটে ছিল, 11টা বাজে, যে 11টা যখন শেষ হয়, তো অ্যাজ ইউজুয়ালি সে কাজ শেষ করে বাসায় আসছিল। তো তার বাসা থেকে 600 মিটার দূরে, হ্যাঁ 600 মিটার মতো, 600 মিটার দূরে একটি পার্ক ছিল, খুবই সুন্দর একটি পার্ক। আমি ওখানে গিয়েছিলাম, ওর সাথে অনেকদিন ওখানে দেখা হয়। তো ওই পার্কের সামনে যখন সে পৌঁছায়, তখন ওই পার্ক থেকে তার বাসাটা হচ্ছে 600 মিটার দূরে। তো ওই পার্কে যখন সে পৌঁছায়, তখন দেখলো যে একটি মেয়ের, আপনার 10 কি 12 বছর বয়সী একটি মেয়ে, আপনার এলিমেন্টারি স্কুলে পড়াশোনা করে, এরকম একটি মেয়ে। কিন্তু সেই যখন বিপরীত পাশ থেকে আসছিল, এবং মেয়েটি খুব জোরে জোরে কান্না করছে, এবং তার বাম হাত দিয়ে কানে একটি ফোন ধরে খুব জোরে জোরে কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, মনে হচ্ছে নাক দিয়ে পানি বের হচ্ছে, এরকম জোরে জোরে কান্না করছিল। সে তার বিপরীত পাশ থেকে আসছিল, মেয়েটিতে বলল যে কি সমস্যা, কিছু জিজ্ঞেস করবে বলে সে জিজ্ঞেস করে নাই। দেখলো যে মেয়েটি তাকে ক্রস করে চলে গেল এবং কান্না করতে করতেই গেল। সে বিষয়টি সিম্পলি নিয়ে তো সে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরও ফ্রেশ হইলো, ঘুমালো। পরের দিনকে কাজ ছিল তার, সকালে যেত, তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। তো ওই দিনে কিছু ঘটনা পড়েছিল। এর পরের দিন তার কাজ ছিল দুপুর থেকে। সেম বাসা আসার পথে 11টার দিকে, 11টা কি 11:30টার দিকে, ওই পার্কটির সামনে সেম ওই মেয়েটিকে দেখলো সে আবার। তো সেই দেখার পরে আপনার অধীনে সেম ভাবে আপনার মেয়েটি কান্না করে করে আসছিল। তখন সে তাকে জিজ্ঞেস করলো যে সমস্যা কি তোমার, তুমি কি বাসা চিনছো না বা এরকম কিছু। তো তখন দেখলো যে মেয়েটি কোনো রেসপন্স নাই করে, সে তাকে ক্রস করে চলে গেল। তখন সে খুবই বিব্রত হলো বিষয়টিতে, যে আমি তাকে জিজ্ঞেস করতে করলাম, সে আমার কোনো কথাই কি পাত্তা দিল না। তো সে ভাই পিছন দিকে তাকায় এসে চলে গেল বাসায়। যাই হোক, তো পরের দিন ছিল শনিবার, ওর কাজ আপনার অফ ডে ছিল শনিবার এবং রোববার। তো ওদিনকার তার একটি পার্টি ছিল বন্ধুদের সাথে। তো পার্টিটা শেষ করে খাওয়া দাওয়া করে সে যখন আসছিল বাসায়, তখন ভালোই রাত হয়ে গেছিল, মধ্যরাতের মতোই। তো আসার পথে সে ওই যে আপনার ওই পার্কটার সামনে যখন আসছিল, তখন তার কেন যেন মনে হলো একটু বসি ওখানে, কারণ পার্কটা খুবই সুন্দর, আপনার নিরিবিলি, এবং মাঝে মাঝে হালকা বাতাস বয়ে যাচ্ছে, এবং খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুবই নিরিবিলি আশপাশ। তো আমি এখন এই পার্কটাতে বসে ঘটনাটি আপনাকে বলছি। যদি এখন যাপনের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বা 6:30টার মতো, আশপাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে এবং শব্দ হচ্ছে, ওটার জন্য আমি আসলে দুঃখিত। খুব ভালোই শব্দ হচ্ছে। তো আমি ঘটনায় ফিরছি আবার। তো সেই যখন ওই পার্টিতে আপনার একটু বসে একটু কি বলে এটাকে, মোবাইল টিপছিল এবং একটু রিল্যাক্স হচ্ছিল নিজে বসে। তো এমন সময় পাশে যে সিটটা, ওই সিটে মনে হলো যেন কেউ একজন এসে বসলো। তো সে যেহেতু একটু ড্রাঙ্ক ছিল, ওই রকম ড্রাঙ্ক ছিল না, তার মস্তিষ্ক ঠিক ছিল, কিন্তু একটু ঘুমঘুম ভাবের মতো ছিল, চোখটা বুঝে আসছে, কিন্তু তার সেন্সটা ঠিক ছিল যে কে কি করছে বা আমি কোথায় আছি বা কে কি বলছে বা এরকম সবকিছু তার সেন্স ঠিক ছিল, কিন্তু একটু ঘুমানো ঘুমানো ভাব আসছিল, তার চোখটা বুঝে আসছে এরকম। তো একটু ক্লান্ত ক্লান্ত। তো সে দেখলো যে কেউ একজন এসে বসলো তার পাশের সিটটা আছে। পাশের সিট বলতে 2টা চেয়ার পাশাপাশি, মাঝখানে ডিস্টেন্স আছে অনেক, ভালোই। তো সে বললো হ্যাঁ বসছে। তো প্রায় কিছুক্ষণ পরে সে একটা শব্দ শুনলো, মনে হয় যেন কেউ একজন বলছে যে আমাকে একটু পানি দিবেন, আমি একটু পানি খাবো। তখন সে মাথা উঠে যখন তাকালো, দেখলো যে ওই মেয়েটি। তখন সে বললো যে হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কাছে তো পানি নেই, পাশে একটা কনভিনিয়েন্স স্টোর আছে, তুমি বসো আমি নিয়ে আসি। এখন মেয়েটি আচ্ছা তার কোনো কথাই সেই যে রেসপন্স করছে, তার কথায় আমি পানি কিনে এনে দিব, ওরকম কোনো শুনিনি। সে আবার বললো আমি একটু পানি খাবো, একটু পানি দিবেন। তখন সে ভাবলো হয়তো বা মেয়েটি কোনো পাগল বা কানে শোনে না বা এরকম কিছু একটা। তো সে হাত দিয়ে ইশারা দিল, জাপানি খুব ভালো, ঈশ্বর খুব বাড়ে, হাত দিয়ে ইশারা দিয়ে তুমি বসো আমি পানি কিনে নিয়ে আসছি। তো তখন ওকে বসিয়ে রেখে সে গেল। একটা কনভিনিয়েন্স স্টোর ছিল পাশে, ওখান থেকে একটা পানি কিনে দেখলো যে মেয়েটি ওখানে নাই।
তখন তার খুবই রাগ লাগে বিষয়টাতে, যে মানে ওই দিনকে ইগনোর করলো, আজকে পানি আনতে বললো, আমি পানি এনে দিলাম কিন্তু সেইখানে নাই। তো সেই বিষয়টাতে একটু ফেরো খেয়ে গেল, এবং হয়ে গেল দেখলো যে বারবার সে বললো যে আমার সাথে কেন হচ্ছে বারবার দেখা, এবং এটা আমাকে ইগনোর করছে। আর কনভারসেশনও তার সাথে আগাচ্ছে না, কারণ হচ্ছে সে রিপ্লাই দেয় না। তার সঠিক মেয়েটা যাই বলে তাই বলে যায়, কিন্তু তার কোনো কথা রিপ্লাই সে দেয় না। এই কারণে তার কাছে বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, এভাবেই চলতে থাকে। সে এরকম মোটামুটি ওখান থেকে আসে, বাসায় এসে ফ্রেশ হয়ে পরের দিনও যেহেতু তার কাজ নেই, তো সেক্ষেত্রে সে এই বিষয় নিয়ে খুব ভালোই ভাবনা চিন্তা শুরু করে দিল। তো পরের দিন রবিবার ছিল, সে বিকেলে বের হয়ে এসে পাশে একটি কফি শপ ছিল, জাপানিজ ট্র্যাডিশনাল, খুব সুন্দর, ছোটখাটো। তো ওখানে গিয়ে সে কফি অর্ডার দিল, এবং খাওয়ার একটা পর্যায়ে ওখানে দোকানে গিয়ে জিজ্ঞেস করলো, দোকানিটা খুবই বয়স্ক ছিল, যে এরকম আমি এরকম একটা মেয়েকে দেখছি, আপনারা কি দেখেন নাকি মেয়েটাকে? সে পুরো ঘটনাটা বললো, যে আমার সাথে 3বার মতো দেখা হয়েছিল এবং এরকম। তখন ওই দোকানিটা তাকে এভাবেই বললো, মানে এক্সপ্রেশনটা এরকম ছিল যে আপনি দেখেছেন এরকম কিছু? তখন ছেলেটা, আমার বোনটা অবাক হয়ে বলল যে মানে বুঝলাম না, আপনি একটু ক্লিয়ার করে বলেন। তো তখন সে বলল যে কিছু বছর আগে আপনার এই এলাকাতে এই মেয়েটারই বসবাস ছিল। ওরা ফ্যামিলি, মা বাবা সহ একসাথে থাকতো। তো মা বাবা দুজনই ছিল, ওরা দুজনই আপনার চাকরি করত। তো মেয়েটি পড়াশোনা করত, সে একটা এলিমেন্টারি স্কুলে পড়াশোনা করত। তো ওকে মা বাবা দুজনেই যাওয়ার সময় দিয়ে আসতো এবং আসার সময় নিয়ে আসতো স্কুল থেকে। আর বাই এনি চান্স যদি হয়তো বা তাড়াতাড়ি বাসায় আসা কোনো থাকে, সেক্ষেত্রে জাপানিজ ছোট বাচ্চাদের একটা মানে বাচ্চা কি মোটামুটি হাই স্কুল পর্যন্ত সবারই আপনার ব্যাগের সাথে একটি ফোন অ্যাটাচ করা থাকে, এবং ওখানে বাবা মা এবং বাসার টেলিফোন নাম্বারটি ওখানে লেখা থাকে, ইভেন কি বাচ্চার ওই নাম্বারটি মুখস্থ পর্যন্ত। তো বিষয়টা হলো এরকম যে তাদেরকে মেয়েটি বাসাটা ওরকম একটা চিনতো না, যেহেতু ভালো একটু দূর ছিল স্কুলটি। তো মা বাবা তাকে নিয়ে আসতো এবং দিয়ে আসতো, সে কারণে সে বাসাটা ওরকম ভালোভাবে চিনতো না, আর চেনার কথাও ছিল না তার, ছিল না। তো একটা সময় হলো কি, সে আপনার এরকম একদিন কোন একটি কারণে মেয়েটি আপনার হয়তোবা সুরে একটু খারাপ করেছিল, করার কারণে ওই টিচারকে বলে তার বাবা মাকে কল দেয়ার। তো বাবা মাকে কল দিল, দেওয়ার পরে ওনারাও কাজে ছিল, তো ওনারা ছুটি নিতে পারছিল না। তো বলল যে আমরা তো আসতে পারছি না, তুমি কি বলে না স্টেশন পর্যন্ত যাও, ট্রেন স্টেশন পর্যন্ত যাও, ওখানে গিয়ে বসো, আমরা আসছি। তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়ে স্টেশনে গিয়ে বসো, কারণ ওনাদের বাবা মায়ের ওই যে তাদের চাকরির যে স্থান, ওখান থেকে ওই স্টেশনটাতে খুব কাজ ছিল। তো মেয়েটা স্টেশনটা ছিল তো চিনতো, তো ওর স্টেশনের সামনে গিয়ে বসে সে তার অপেক্ষা করছিল। স্টেশন মাস্টারও যেহেতু একটু আপনার গ্রাম পর্যায়ে ছিল ওই এরিয়াটা, রুরাল এরিয়ার মতো, তো ওখানে স্টেশন মাস্টার দেখছিল একটি মেয়ে, ছোট্ট একটি মেয়ে বসে আছে। তো পরে মেয়েটি অনেকক্ষণ বসেছিল এবং তার শরীরটা খুবই খারাপ ছিল। এ কারণে তখন মেয়েটি তার বাবা এবং মাকে ফোন দিচ্ছিল বারবার, এবং ফোন দিতে দিতে আপনার তার শরীরটা খারাপ হওয়ার কারণে সে বসে থাকতে না পেরে সে এদিক ওদিক দৌড়াচ্ছিল, এবং খুব ক্লান্তময় একটি চেহারা, ক্লান্তময় একটি শরীর নিয়ে সে এদিক ওদিক দৌড়াচ্ছিল, যাচ্ছিল, হাঁটছিল আর কান্না করছিল। সে যেমন কান্না করছিল, আর তার মা বাবাকে ফোন দেওয়ার ট্রাই করছিল, কিন্তু ওদিক থেকে কেউ ফোনটা ধরছিল না। তো স্টেশন মাস্টার থেকে সবাই জানতে পারে বিষয়টা, যে দেখেছিলাম। তো একটা পর্যায়ে স্টেশন মাস্টারের মেয়েটিকে জিজ্ঞেস করে যে এরকম কি হয়েছিল। তখন মেয়েটিটা জিজ্ঞেস করলো, বললো যে এরকম আমার বাবা মা ছিল, বলছিল এখানে দেওয়ার জন্য, আমাকে নিয়ে যাবে এখান থেকে এসে, কিন্তু ওরা তো আসতেছে না। তো একটা সময় এই কি বলে না, মেয়েটি
আপনার স্টেশন মাস্টার বললো যে তুমি এখানে অপেক্ষা করো, সমস্যা নাই। তো ওকে বললো যে তুমি কিছু খাবে, তো সে বলে যে না আমি কিছু খাবো না। সে ওখানে বসে বসে অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে সে ওখান থেকে দৌড়ায় চলে আসে, যে আর তার ভালো লাগছে না ওখানে। তো আসলে যেহেতু আমি বলছিলাম ওটা গ্রামের একটা স্টেশন ছিল, তো ট্রেন লাইন ছিল, তো ট্রেন লাইনের আশপাশে কোনো ঘাট ছিল না, বাংলাদেশের রেল লাইনের মতোই যে আশপাশ দিয়ে মানুষ ক্রস করাটা খুব সহজ। ট্রেন আসছে, ওখান থেকে মানুষ ক্রস করছে। তো জাপান কিন্তু এরকম সিস্টেম, তারপরও যেহেতু একটু রুটের ছিল, তো ওখানে ওরকম ওখানে নর্মালি একটা মানুষ ছেলে রেলের উপর দিয়ে ক্রস এ পাশ থেকে ওপার যাওয়ার সিস্টেম ছিল। তো মেয়েটি যেহেতু স্টেশনে আশেপাশে ছিল, তো সে মোটামুটি স্টেশনে আসছে, স্টেশনটা ক্রস করে হাতে দৌড়তে দৌড়তে সে যে কেমন যেন বিষয়টা আমার নিজের কাছেও খুবই খারাপ লেগেছিল ঘটনাটি শুনে। তো এরপরে ও ওই এলাকায় শিফট করে, সে আসলে ওই মেয়েটি ইয়াতে শিফট করে না, তার কাছ থেকে ওর বাসা আপনার কাছ থেকে ওদের বাসা ভাড়া ঠিক করে দেওয়া হয়, আপনার হোস্টেলের মতোই। তো ওখানে সে শিফট করে। তো মাঝে মাঝে আমরা আসি সেখানে, যেহেতু ওটা আমার বাসার পাশেই। তো বাসা বলতে একটু দূরে, ট্রেনে আসলে আবার 5 থেকে 6 মিনিটের পথ। তো আমরা ওখানে মাঝে মাঝে গিয়ে বসে দেখি, আমি পার্টি খুব সুন্দর। আর আমিও মাঝে মাঝে এসে ট্রাই করেছিলাম, কিন্তু আমি দেখা পাই নাই। কিন্তু দেখি কখনো যদি দেখা পাই, যদি কোনো কিছু এক্সপেরিয়েন্স করি, তাহলে অবশ্যই ভূতাহমডms.com শেয়ার করব।